দেশে করোনায় একদিনে ৭৭ জনের মৃত্যুর রেকর্ড। ৮৬ ভাগই নতুন ধরন, সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্ট ৮৪ ভাগ। করোনা হাসপাতালের শয্যা সংকট, বাড়ছে অক্সিজেন চাহিদা। স্বাস্থ্যবিধি মানলে ১ সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিশেষজ্ঞদের। লকডাউনের মধ্যেও নিত্যপণ্যের জন্য টিসিবি ট্রাকে ক্রেতার ভিড়। রোজা সামনে রেখে বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান। স্বাগত। বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনায় গত ২৪ ঘন্টায় রেকর্ড ৭৭ জনের মৃত্যু হয়েছে। গত সপ্তাহের তুলনায় এর হার বেড়েছে ৩০.২৩%। নতুন করে করোনা শনাক্ত ৫,৩৪৩ জনের। গত সপ্তাহের তুলনায় শনাক্তের হার বেড়েছে ২৬.৪৮%। করোনা মহামারীর ১ বছরে দেশে সংক্রমণ পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে। স্বাস্থ্যবিধি না মানা ও তদারকির অভাবে এই অবস্থা বলে মনে করছেন জনস্বাস্থ্যবিদরা। এ অবস্থায় ১৪ এপ্রিল থেকে ১ সপ্তাহের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। গত ২৪ ঘন্টায় ২৬,০৭৭ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫,৩৪৩ জনের। গত সপ্তাহের তুলনায় শনাক্তের হার বেড়েছে ২৬.৪৮%। ভ্যাকসিন নিতে হবে এবং আরও ২ বছর পর্যন্ত স্বাস্থ্যবিধি ঠিকমতো না মানলে এই একটা বাংলাদেশ না, সব অল ওভার দ্য ওয়ার্ল্ড। গতকাল স্ট্যাটিস্টিক্স দিচ্ছে পৃথিবীতে কত বাড়তেছে। সুতরাং আমাদের কেয়ারফুল না হওয়া, না হলে আমার মনে হয় কোথায় মাটি টাটি দেওয়া হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। একদিনে সর্বোচ্চ ৭৭ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে। এর ৪৪ জনের বয়সী ৬০-এর বেশি। মৃত্যু হয়েছে ২০ বছরের কম বয়সী একজনের। এছাড়া মৃত ৭৭ জনের ৫১ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি ৯,৬৬১ জনের। অবশ্যই ভ্যাকসিন নেবেন, পাশাপাশি স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। আমরা সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, হাত ধোয়ার অভ্যাস, মাস্ক পরার অভ্যাস, এই যে জনসমাগম থেকে দূরে থাকা, এই সব কিছু কিন্তু আমাদের মানতেই হবে, আমরা টিকা নেই বা না নেই। এদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩,৮৩৭ জন। গত সপ্তাহের তুলনায় সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৪২.৫৮%। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের ৮৬ ভাগই নতুন ধরনের করোনা। চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের গবেষণায় জানা গেছে নতুন ধরনের মধ্যে সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্ট পাওয়া গেছে ৮৪ ভাগ। এতে টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠলেও বিশেষজ্ঞরা বলছেন অক্সফোর্ডের টিকা সংক্রমণের জটিলতা ও মৃত্যু হার কমায়। বহুরূপী করোনা ভাইরাস ধরন বদলাচ্ছে দিনে দিনে। গবেষকেরা বলছেন যুক্তরাজ্য, সাউথ আফ্রিকা ও ব্রাজিলে শনাক্ত করোনার নতুন ধরন সবচেয়ে ভয়ঙ্কর। এটির সংক্রমণ সক্ষমতা ও জটিলতা অনেক বেশি। করোনার গতি প্রকৃতি জানতে এ পর্যন্ত ১৮৫টি জেনোম সিকোয়েন্স করেছে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। তারা জানাচ্ছে গত বছরের ডিসেম্বরে যুক্তরাজ্যের ধরন, এবছরের জানুয়ারিতে সাউথ আফ্রিকার ধরন শনাক্ত হয়। সবশেষ মার্চে ২২ নমুনার জেনোম সিকোয়েন্স করে ১৯টিতে করোনার নতুন ধরন পাওয়া যায়। এর মধ্যে ১৬টি সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্ট। এই ধরন শনাক্ত হয়েছে ঢাকার বাইরেও। এদিকে আইসিডিডিআরবির গবেষণাতেও সাউথ আফ্রিকার ধরন পাওয়া গেছে ৮১ ভাগ। সাউথ আফ্রিকাটাও কিন্তু অনেক বেশি বিস্তার ঘটাচ্ছে, আর একই সময় সে একটু ভেরিয়েন্ট আছে। এখন এই যে ব্যাপারগুলো, সেগুলিকে মনে রেখে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দেশে গত ১ সপ্তাহেই ৫০,০০০ করোনা রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ৪০০-র বেশি। এই ভয়াবহতার জন্য নতুন ধরন কতটা দায়ী তা জানতে পরীক্ষা করা নমুনার কমপক্ষে ৫ ভাগের জেনোম সিকোয়েন্স করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কোনো অর্থই বহন করে না যতক্ষণ ওই ভ্যারিয়েন্টটি এই দেশের মানুষকে কি করে সেটি প্রমাণিত না হয়। ওই কত ভাগ মৃত্যু হয়, কত ভাগ ভেন্টিলেশন লাগে, কত পার্সেন্ট অক্সিজেন স্যাচুরেশন লাগে, সেটা কতদিনের মাথায় ঘটে। এই অজস্র যেগুলো মূলত মানুষের প্রাণ রক্ষার সঙ্গে এবং চিকিৎসার সঙ্গে জড়িত প্রশ্ন, সেগুলোর উত্তর দিতে হলে আরটিপিসিআর, জেনোম সিকোয়েন্সিং এবং হসপিটাল ট্রিটমেন্ট, এই পুরোটা লিঙ্কড হতে হবে। সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্টে করোনা টিকার কার্যকারিতা নিয়েও শুরু হয়েছে আলোচনা। চিকিৎসকেরা বলছেন টিকা অবশ্যই নিতে হবে, এতে রোগের জটিলতা ও মৃত্যু ঝুঁকি কমে। ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন দেওয়া হচ্ছে একটি কারণ, এটা মূলত মৃত্যু বন্ধ করে দেয়, অলমোস্ট শূন্যের কোটায় নামিয়ে দেয়।
হাসপাতালে গুরুতর হওয়ার সংখ্যা 90% কমিয়ে দেবে বা 80% কমিয়ে দেয়। এটা ভ্যারিয়েন্ট টু ভ্যারিয়েন্ট কিছু পার্থক্য হয়, কিন্তু এটা হাসপাতালে ভর্তি গুরুতর হওয়াটা কমিয়ে দেয়। করোনার নতুন ধরন এরই মধ্যে ছড়িয়েছে 100-র বেশি দেশে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ বাড়ায় হাসপাতালের শয্যা সংকটের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে অক্সিজেনের চাহিদা। করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে জানিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে হাসপাতালে শয্যা বাড়ানো স্থায়ী সমাধান নয়। স্বাস্থ্যবিধি মানলে 1 সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। পেটের টিউমার, এর পাশাপাশি গ্যাস্ট্রিক ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন 65 বছরের শাহিনা বেগম। টিউমার অপারেশন করাতে চাই করোনার নেগেটিভ সনদ, অথচ গেল কদিনে কয়েকটি হাসপাতাল ঘুরেও মেলেনি পরীক্ষার সুযোগ। যে ভর্তি দিলে অপারেশন হইব, করোনা টেস্টার লিগা পারতাছি না, ফোন দিছি হেরা রিসিভ করে না, পরে আবার দিতাছি খালি ব্যস্ত হেরা ফোন রিসিভই করে না। এছাড়া রাজধানীর বিভিন্ন বুথে যারা করোনা পরীক্ষা করাতে এসেছেন তারাও পোহাচ্ছেন ভোগান্তি। মুগদা হাসপাতালে ফোনে সিরিয়াল নেয়ার নিয়ম চালু হলেও তা নিয়ে দুর্ভোগ সীমাহীন। 158 বার একটা এবং 138 বার 2টা নাম্বারে কল করছি সকাল থেকে, আমি ঢুকাইতে পারতেছি না। এনাদের হেল্পলাইন বাড়ানো উচিত, যে দুটো সিরিয়াল নাম্বার দেওয়া আছে সেই দুটাও যদি ওনারা রেগুলার অ্যাটেন্ড করেন তাহলে এত ভোগান্তি হয় না। রাজধানীর হাসপাতালগুলোতে শয্যা যেন সোনার হরিণ, কয়েকটি হাসপাতাল ঘুরেও শয্যা পাচ্ছেন না রোগীরা। এদিকে করোনার নতুন ভেরিয়েন্টে রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়, অক্সিজেনের চাহিদা মেটাতেও হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। 3টা কোম্পানি মূলত বাংলাদেশের লিডিং পজিশনে আছে, তারা অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, কিন্তু ওরাও হিমশিম খাচ্ছে। আমরা ঠিকমতো অক্সিজেন পাচ্ছি না। সবারই সম্মিলিতভাবে আগায় আসা উচিত কি করে অক্সিজেনের উৎপাদন বাড়ানো যায়। 9 এপ্রিলের তথ্য মতে রাজধানীতে করোনার জন্য নির্ধারিত 19 হাসপাতালের মাত্র 10% সাধারণ শয্যা খালি রয়েছে এবং আইসিইউ খালি আছে মাত্র 17টি। সংক্রমণ যদি এভাবে বৃদ্ধি হতেই থাকে তাহলে একটা পর্যায়ে হাসপাতাল ব্যবস্থাপনা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সেই প্রেক্ষাপটে সকলকে আমাদের 18 দফা কর্মসূচি মেনে চলতে হবে। সরকার যে সমস্ত বিধিনিষেধ নিয়মকানুন করেছে, আমরা যদি 2 সপ্তাহ যাবৎ মেনে চলি, নিশ্চয়ই 1 সপ্তাহের মাথায় আমরা সংক্রমণটাকে একটা স্থিতিশীল জায়গায় আনতে পারবো এবং ধীরে ধীরে কমিয়ে আনতে পারবো। সংক্রমণ প্রতিরোধে লকডাউন সহ সরকারি পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে নজরদারি বাড়ানোরও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনের 6ষ্ঠ দিনেও রাজধানীতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। গণপরিবহনের পর দোকান, শপিং মল খোলায় অনেকটা আগের চিত্রে ফিরে এসেছে রাজধানী। এমন লকডাউন করোনা রোধে তেমন কোনো কাজে আসছে না বলে মনে করছেন নগরবাসী। ঢাকার প্রবেশমুখ আমিনবাজার গাবতলীর চিত্র এটি। বিধিনিষেধের কারণে সব যানবাহন ঢাকায় প্রবেশ করতে না পারায় অনেক দূর হেঁটে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। আবার যেসব যানবাহন ঢাকায় প্রবেশ করছে সেগুলোকে পাড়ি দিতে হচ্ছে লম্বা যানজট। সাধারণ মানুষের মতে এমন লকডাউন যাত্রাপথে বাড়িয়েছে ভোগান্তি। এখন কষ্ট কত রাস্তা হাইটে যেতেছি, যাইতে হইব, আমার জীবিকার জন্য আমার যাইতেই হবে। আসলে লকডাউনও হচ্ছে না, মানে স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। মাঝখানে দিনমজুর যারা খেটে খাওয়া মানুষ যারা তারা আছে বিপদে। এদিকে স্বাস্থ্যবিধি মানা শর্তে দোকান খোলার অনুমতি পেলেও বেশিরভাগ দোকান মার্কেটে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। শারীরিক দূরত্ব না মেনে আবার অনেক বিক্রেতা মাস্ক না পরেই করছেন বেচাকেনা। মাস্ক পরলে আমরা ডাক দিতে পারি না, বুঝলেন, ডাক দিলে মানুষ শুনে না। গরমের বাপের কারণে আরো কাজ সর্দি বেশি হয়, এই জন্য মাস্ক সবসময় পরে থাকা যায় না। নিউ মার্কেট সহ বিভিন্ন দোকানে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। অনেক ক্রেতার মধ্যেও দেখা গেছে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা। দমটা আটকে আসে, তো এই জন্য একটু ফাঁকা করি, আবার পরে দিয়ে ঢেকে দিই। মানুষের মাঝে যে একটা আতঙ্ক থাকার কথা সেই রকম কোনো কিছুই নেই, স্বাভাবিক দিনে যেভাবে হয় সেভাবেই কেনাকাটা চলতেছে। লকডাউন আবারও বাড়ার ঘোষণায় মার্কেটে ক্রেতার চাপ বেড়েছে বলে মনে করেন বিক্রেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট, শপিং মল খোলা থাকার কথা থাকলেও বেশিরভাগ জায়গায় মানা হচ্ছে না সেই নিয়ম। লকডাউনের 6ষ্ঠ দিনে দেশের বিভিন্ন স্থানে হাট বাজারে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়, মাস্ক পরা, এমনকি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারেও দেখা গেছে অনীহা। রাস্তার সব ধরনের পরিবহন চলছে অবাধে।
এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন। সুমন, একটু জানতে চাই যে পুরনো ঢাকায় আছেন আপনি, সেখানে এখনকার পরিস্থিতি কি? আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে একটু সংশোধন করে নিই। আমি আসলে একটু আগেই পুরান ঢাকা থেকে এসে এখন আমি আছি কাপ্তান বাজার, গুলিস্তানের কাপ্তান বাজার সংলগ্ন নবাবপুর রোডে। এখানকার চিত্রটা যদি আমি আপনাকে একটু দেখাতে চাই, মানুষের কর্মচঞ্চলতা দেখে কিন্তু আসলে বোঝার উপায় নেই দেশে আসলে কোনো লকডাউন চলছে। যদিও খাতা কলমে যেটা কথা ছিল যে 6টার পর থেকে বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বের হবে না, কোনো গাড়ি ঘোড়া বাইরে থাকবে না, কিন্তু এখানে আমরা আধা ঘন্টা থেকে 40 মিনিট আমরা এখানে আছি এবং আমরা দেখছি, আমরা প্রায় দেখছি এখানে যানজট তৈরি হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম গাড়ি ঘোড়ার যানজট এখানে তৈরি হচ্ছে। আপনারা এখানে ব্যবসা বাণিজ্যের কথা যদি আমি বলতে চাই, হকাররা সবসময় আমরা অন্য সব দিনে, করোনা ছাড়া অন্য সব দিনে আমরা যেরকম দেখতে পাই তারা তাদের ব্যবসা বাণিজ্য, তাদের দোকানের পসরা সাজিয়ে এখানে বসেন। আজকেও তারা ঠিক একইভাবে এখানে বসেছেন এবং তারা তাদের ব্যবসা বাণিজ্য আগের মতোই তারা পরিচালনা করছেন। কাস্টমার আসছে, তাদের অনেকের ভিতর স্বাস্থ্যবিধি আসলে যদি আমি বলতে চাই, তাদের মাস্ক পরার প্রবণতা তাদের মধ্যে নাই। তাদের আমরা বলেছি এখানে আপনারা কি প্রতিনিয়ত ব্যবসা করছেন কিনা, তারাও সেটা সাবলীলভাবেই উত্তর দিয়েছে, তারা প্রতিনিয়ত এখানে এসে ব্যবসা করেন। এবং আমরা পুরান ঢাকায় যখন ছিলাম তখনকার নাজিরা বাজার কিংবা আলু বাজার ওই এলাকার দোকানদাররা যেমনটা বলছিলেন যে পুলিশ কিংবা প্রশাসনের লোক মাঝে মধ্যেই সেখানে আসেন এবং অভিযান চালান, কিন্তু এই এলাকায় আমরা এসে তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, এখানে আসলে পুলিশের ওই ধরনের অভিযান কিংবা পুলিশ আসছে এ ধরনের কোনো কার্যকলাপ তাদের চোখে পড়েনি। তার জন্য তারা অনেকটা নির্দ্বিধায় এখানে ব্যবসা করে যাচ্ছেন এবং তাদের মুখ থেকে তারা বলছেন যে এখন তো মানুষ সংখ্যা নাকি অনেক কম, একটু পরে অর্থাৎ 11টার দিকে কাপ্তান বাজার, যখন কাপ্তান বাজারের কার্যক্রম শুরু হবে তখন আসলে এই এলাকার দৃশ্যপট নাকি আসলে মানুষের লোকারণ্য হয়ে যাবে। সেই সময়টার কথা বলছেন যে এখন তাদের ভাষ্যমত যে এখন আসলে মানুষ সংখ্যা তুলনামূলক অনেক কম, কিন্তু আসলে বাস্তব চিত্র করোনার সময় আমরা যে পরিমাণ মানুষ এখন দেখছি, যদিও 6টার পর একটি মানুষ বিনা প্রয়োজনে বের হওয়ার কথা না, সেখানে আমরা অজস্র মানুষ আমরা এখানে দেখছি এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের বেশিরভাগই আসলে কোনো কারণ দেখাতে পারেনি, কারণ তারা কেন বাইরে আছে, আজকে অফিস থেকে দেরি হয়ে গেছে এই জন্য একটু দেরি হয়ে গেল। তারা আমরা অনেককে দেখেছি জুতা কিনতে, তারা বলছে যে সামনে লকডাউন, কি দেশের পরিস্থিতি কি হবে তারা আসলে জানেন না, যার জন্য তারা আসলে ঈদের কেনাকাটাটা, প্রয়োজনীয় কেনাকাটাটা যারা আছে তারা আসলে করে নিচ্ছে। ঠিক ব্যবসায়ীদের কথাও তাই, যে সামনে লকডাউন, তারা কি করবে জানে না, সামনে কি হবে তারা জানে না, যার জন্য এখন একটু সমস্যা হলেও তারা তাদের ব্যবসা বাণিজ্য আসলে চালিয়ে যাচ্ছে এবং তারা চালাচ্ছে। আসলে সবকিছু মিলে আসলে আমরা কিন্তু সন্ধ্যার পর থেকে, যে 6টার পর থেকে যে দোকানপাট বন্ধ, বাসগুলো বন্ধ হওয়ার কথা, 5টার পর থেকে দোকানপাট বন্ধ হওয়ার কথা, সেই দৃশ্যপটগুলো দেখার জন্য কিন্তু আমরা রাজধানীর অনেক জায়গায় ঘুরলাম। আমরা নিউ মার্কেট এলাকায় গিয়েছিলাম, নিউ মার্কেটে কিন্তু আমরা দেখেছি যে 5টার পরে 5:30টার ভিতরে দোকানগুলো বন্ধ হয়েছে, কিন্তু আমরা নিউ মার্কেটের পরে যখন পুরান ঢাকায় আসলাম ঠিক দৃশ্যপট পুরোটাই উল্টো। আমরা নাজিরা বাজার গিয়েছি, নাজিরা বাজার গিয়ে আমরা যখন অবস্থান করলাম তখন আমাদের উপস্থিতি টের পেয়ে সবাই খুব হুড়োহুড়ি করে দোকানপাট বন্ধ করে দিল। অনেক দোকানদার আসলে আমাদের ওপর অনেকটা চড়াও হলো, কেন আমরা এসেছি, তাদের কেন বিরক্ত করছি। আমরা আলু বাজারের অবস্থাও আমরা একই রকম দেখেছি এবং সেখানে আমরা যে পরিমাণ মানুষজন দেখেছি সেটা দেখে আসলে বোঝার উপায় নেই। এবং এটা শুধু আজকের চিত্র না, সেখানকার লোকজন আমাদের যেটা বলছেন যে এটা প্রতিদিনের চিত্র এবং রাত 11টা 12টা এবং নাজিরা বাজারে রাত 2টা পর্যন্ত নাকি এইভাবে ব্যবসা বাণিজ্য চলে। এবং আমরা চকবাজার থানার সাথে তখন আমরা কথা বলেছিলাম, চকবাজার থানা আসলে তাদের অসহায়ত্ব দেখাচ্ছে। তারা বলছে যে আমরা আসলে আসি, কিন্তু আসলে এইভাবে চোর পুলিশ খেলে আসলে সম্ভব না মানুষের ভিতরে সচেতনতা তৈরি করা। মানুষ যদি নিজের থেকে সচেতন না হয় তা আসলে না হলে কোনো কিছুই করা আসলে সম্ভব না। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। সুমন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। রাজধানী কাপ্তান বাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সুমন। স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট, শপিং মল খোলার কথা থাকলেও দেশের বেশিরভাগ জায়গায় মানা হচ্ছে না সেই নিয়ম। লকডাউনের 6ষ্ঠ দিনে দেশের বিভিন্ন স্থানে হাট বাজারে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। মাস্ক পরা, এমনকি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারেও দেখা গেছে অনীহা। রাস্তায় সব ধরনের পরিবহন চলছে অবাধে। 14 তারিখ থেকে আসছে কঠোর লকডাউন, এমন খবরে সকাল থেকেই ভিড় বাড়তে শুরু করে চট্টগ্রাম নিউ মার্কেট ও আশপাশ এলাকায়। পহেলা বৈশাখ আর রমজান সামনে রেখে চাহিদার চেয়ে বাড়তি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা। তবে স্বাস্থ্যবিধি মেনেই দোকানপাট খোলা হয়েছে বলছেন ব্যবসায়ীরা। রমজানের মানুষ 3 মাসের প্রস্তুতি থাকে, সব মানুষ এই 3 মাসকে 1 মাসের মধ্যে নিয়ে আসছে। 14 তারিখ থেকে যেহেতু বন্ধ হয়ে যাবে, কাস্টমার আগেভাগে বাজার করে ফেলতেছে, সেই জন্য কাস্টমার সমাগম বেশি। ক্রেতা সমাগম দেখা যায় রাজশাহী নগরীর আরডিএ মার্কেটেও। তবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সবার মাঝেই দেখা গেছে অনীহা। লকডাউন যেহেতু আপনার সামনে মঙ্গলবার থেকে হয়ে যাবে, এই জন্য মানুষটা
এই সময়ের মধ্যে ব্যস্ততার সহিত আপনার কেনাকাটা করছে আর কি। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতেছি, কিন্তু কাস্টমার তো একটু গ্যাঞ্জামে চলে আসছে। স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার ঘোষণার পর থেকে খুলতে শুরু করে রংপুরের বিভিন্ন মার্কেট। ফুটপাত দখল করে চলতে থাকে বেচাকেনা। বেলা বাড়ার সাথে সাথে শুরু হয় মানুষের ঢল। কঠোর লকডাউন ঘোষণা করেছে, এই কারণে আমরা অগ্রিম কেনাকাটা করা নিয়ে আমরা ব্যস্ত। গরম লাগে আমার মুখে দিলে, অনেক সময় গরম লাগে আমার, বিরক্তি ভাব মনে হয়। কয়েকদিন বন্ধ থাকার পর দোকানপাট খুলে দেয় কয়েক গুণ ভিড় বেড়েছে মানিকগঞ্জের বিভিন্ন বিপণী বিতান আর কাঁচা বাজারে। যানবাহনও চলাচল করছে করোনার স্বাস্থ্যবিধি না মেনে। ভাবছে যে সামনে লকডাউন হবে, আর কেনাকাটা করতে পারবে কিনা, সেক্ষেত্রে অনেক কেনাকাটার চাপটা একটু বাড়ছে। আমরা গত ঈদেও ব্যবসা করতে পারি নাই, এইবারও আমরা মালমূল উঠাইছি, অনেক টাকা ঋণ হয়ে। অন্য দিনের মতো ঢিলেঢালা লকডাউন চলছে খুলনায়। স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা থাকলেও বেশিরভাগ মানুষের মুখে নেই মাস্ক, মানছে না স্বাস্থ্যবিধি। এদিকে কিছু কিছু জেলায় প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও মানুষের মধ্যে সচেতনতা বাড়েনি খুব একটা। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা ভাইরাসকে সংক্রামক ব্যাধি হিসেবে অন্তর্ভুক্ত করা হলেও এ সংক্রান্ত আইনের কার্যকরী প্রয়োগ নেই। তাই করোনা প্রতিরোধে আইনটি যথাযথ প্রয়োগের তাগিদ বিশেষজ্ঞদের। তারা বলছেন, সংক্রমণ মোকাবেলায় এই আইনটি ব্যবহার করে বৈজ্ঞানিক সিদ্ধান্ত নিতে হবে। করোনা ভাইরাসকে দেশে সংক্রামক ব্যাধি ঘোষণা করে গেজেট জারি করতে গত বছরের 18 মার্চ নির্দেশ দেয় হাইকোর্ট। পরদিনই গেজেট জারি করে স্বাস্থ্যসেবা বিভাগ। ফলে কোভিড-19 দেশে 24তম সংক্রামক রোগ হিসেবে তালিকাভুক্ত হয়। জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবেলায় সংক্রামক রোগ প্রতিরোধ, নির্মূল এবং নিয়ন্ত্রণে সরকার 2018 সালে আইন করে। করোনা নিয়ন্ত্রণে ওই আইনের আওতায় চলছে কার্যক্রম। তবে আইনবিদরা বলছেন, আইনটির যথাযথ প্রয়োগে ঘাটতি আছে। আইন অনুযায়ী মহামারী নিয়ন্ত্রণে উপদেষ্টা কমিটি গঠন করা হলেও এর কার্যক্রম নেই। আর যে পরামর্শক কমিটি গঠন করা হয়েছে তার নেই আইনগত ভিত্তি। আপনি উপদেষ্টা কমিটির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাই হলো একমাত্র আইনি প্রক্রিয়া। এর বাইরে কোনো সিদ্ধান্ত কারো উপরে আপনি চাপিয়ে দিতে পারবেন না। মহামারীকে সায়েন্টিফিক ওয়েতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে মোকাবেলা করতে হবে। আমরা সেটা না করে রাজনীতি মাথায় রাখছি, রাজনীতি অনুসারে মোকাবেলা করার চেষ্টা করছি। এটি হলো আমাদের সবচেয়ে ব্যর্থতা। স্বাস্থ্যবিধি মানতে অভিযান চললেও তা করোনা নিয়ন্ত্রণে প্রভাব ফেলতে পারছে না। তাই সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে দৃষ্টান্তমূলক শাস্তির পরামর্শ আইনজ্ঞদের। এই আইনের অধীনে যদি কিছু কিছু ধরনের উদাহরণস্বরূপ হিসেবে এক্সাম্পলারি পানিশমেন্ট, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, কারণ আমরা অনেক বিদেশ যাত্রীদের ক্ষেত্রেই দেখছি যে কোয়ারেন্টিনের যে নিয়ম কানুন সেটি কিন্তু তারা মেনে চলেন না। এবার 31 জেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে সরকার। আইনজীবীরা বলছেন, এটি আইন সমর্থন করে না। আইনে সংক্রমিত এলাকা বা দুর্গত এলাকা ঘোষণার সুযোগ আছে। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় প্রেস ক্লাবে জানাজার পর রায়ের বাজার কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সাংবাদিক হাসান শাহরিয়ার। সকালে 74 বছর বয়সে করোনা উপসর্গে মৃত্যু হয় তার। তিনি ইম্পালস হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। প্রবীণ এই সাংবাদিক 2004 সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক ছিলেন বিখ্যাত মার্কিন সাময়িকী নিউজ উইকের বাংলাদেশ প্রতিনিধি। জাতীয় প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হেফাজতের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়ায় 2 সপ্তাহ ধরে বন্ধ টিকাদান কর্মসূচি। পৌরসভায় টিকা কার্যক্রমের অফিসে থাকা 3 মাসের ওষুধ পুড়ে যাওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। শহরের চিকিৎসা সেবা পাওয়া মানুষেরাও পড়েছেন দুশ্চিন্তায়। ব্রাহ্মণবাড়িয়ায় গত 26 মার্চ থেকে 3 দিন ধরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের তাণ্ডব, ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন এখনও শহর জুড়ে। বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্যান্য সেবা কার্যক্রমের পাশাপাশি থমকে আছে পৌর এলাকার টিকাদান কার্যক্রম। পৌর ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিচতলায় থাকা সিভিল সার্জন অফিস ও মেডিকেল অফিসারের কক্ষটি পুরোপুরি ছাই হয়ে যায়। এতে ওষুধ, 2টি ভেন্টিলেটর, অফিসের এসি সহ ক্ষতির পরিমাণ অন্তত 82 লাখ টাকা। পৌর কর্মকর্তারা জানান, আগুনে পৌরসভার টিকা কার্যক্রমে অফিসে থাকা 6টি ফ্রিজ ও 3 মাসের ওষুধ পুড়ে যাওয়ায় বন্ধ করে দিতে হয়েছে শহরের ইপিআই কার্যক্রম। পর থেকে আমাদের যারা বাচ্চা তাদেরকে টিকা দিতে পারতেছি না। আমাদের 6টা ফ্রিজ এবং আমাদের প্রায় 2-3 মাসের ওষুধ আমরা পুড়ে গেছে। প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় পৌর এলাকার প্রায় 30,000 নারী ও শিশুর টিকা প্রাপ্তি অনিশ্চিত হয়ে উঠেছে।
কতজন মহিলা আবার বাকি আছে টিকা নিবার লাগে, এখন পিরিত কইরা গেছে, এখন আমরা টিকা দিব কেমনে? এলাকার মানুষ টিকা দেওয়ার জন্য পৌরসভায় আসতেছে, অনেক কাজকর্ম নিয়ে আসতেছে। আমরা তাদেরকে এই বলতেছি, তারা দেখতেছে, আইসা যা কিছু আছে সবকিছু পুরো ধ্বংস হয়ে গেছে। শিশুরা এবং ধনুষ্টঙ্কারের টিকাদানের জন্য মহিলারা তারা সবচেয়ে বেশি ভোগান্তি করবে। জেলা সিভিল সার্জন জানান, সদর উপজেলার সাথে সমন্বয় করে দ্রুত কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। রুটিন ইপিআই টিকা কার্যক্রম বর্তমান স্থগিত আছে। আমরা এই পৌরসভার টিকাদার কার্যক্রমটা আমরা সদর উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনার পক্ষ থেকে আমরা পরিচালনার ব্যবস্থা নিচ্ছি। পৌরসভায় টিকাদান কেন্দ্র রয়েছে 36টি, এর মধ্যে 6টি স্থায়ী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে প্রধান আসামি করে 3টি মামলা করেছেন ভুক্তভোগীরা। এসব মামলায় 241 জনের নামসহ অজ্ঞাত 750 জনকে আসামি করা হয়েছে। সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানিয়েছেন, শুক্রবার ক্ষতিগ্রস্তরা বাদী হয়ে আলাদা 3টি মামলা করেছেন। গত 3 এপ্রিল সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে মামুনুল হক এক নারীসহ স্থানীয়দের হাতে অবরুদ্ধ হওয়ার পর তার সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। গাইবান্ধায় ঋণের টাকা পরিশোধ না করায় ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাসুদ রানাকে আটক করেছে পুলিশ। নিহতের স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, পুলিশের গাফিলতির কারণে হত্যার শিকার হতে হয়েছে হাসানকে। 2 বছর আগে দাদন ব্যবসায়ী ও জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মাসুদ রানার কাছ থেকে ব্যবসার জন্য টাকা ঋণ নেন হাসান আলী। স্বজনদের অভিযোগ, পাওনা টাকার জন্য 5 মার্চ হাসানকে তুলে নিয়ে যায় মাসুদ। থানায় অভিযোগের পর 7 মার্চ তাকে উদ্ধার করে থানায় নেয় পুলিশ। এরপর আবারও তাকে তুলে নিয়ে যায় মাসুদ। আমাদের পাশে কেউ ছিল না, আমরা 2 বোন ছিলাম, ছেলে মানুষ কেউ ছিল না। তখন রানা মিয়া পরে নিয়ে চলে এসছে, হ্যাঁ নিয়ে এসে এখানে আবার বন্দি করে রাখছে। ডিডিটা করার পরে তো উনি তো আমি ছাড়ে দিবে, থানায় নিয়ে যাচ্ছে, কিন্তু ছাড়ে দিল না। তো উনারা চেক আর স্ট্যাম্পে সই চাচ্ছিল, আর হলো 5 লাখ টাকার মতো চাচ্ছিল। তা আমরা কাছে 5 লাখ টাকা এই মুহূর্তে আমাদের তো কিছুই নাই, আমরা তো এই মুহূর্তে কোনো কিছু দিতে পাবো না। শনিবার সকালে হাসান আত্মহত্যা করেছে বলে প্রচার চালায় মাসুদ। পরে এলাকাবাসীর বিক্ষোভের মুখে মাসুদের বাড়ি থেকে হাসানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আটক করা হয় মাসুদকে। দরজা বন্ধ অবস্থায় একজন হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে, সেটা আমরা সংবাদ পাই, সাথে সাথে পুলিশ যায়, গিয়ে তাকে সেই লাশটা সেই জায়গা থেকে আমরা বের করি এবং পরবর্তীতে সেটা সুরতহাল করে আমরা পোস্টমর্টমের জন্য আমরা হসপিটালে পাঠিয়ে দিয়েছি। যেহেতু যে বাড়িতে ঘটনা, যেহেতু ভিকটিমের বাড়ি সেটা না, যেহেতু মাসুদের বাড়িতে ঘটনা ঘটছে, আমরা মাসুদকে আমরা আটক করে থানায় নিয়ে গেছি, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। স্বজনদের অভিযোগ, পুলিশের গাফিলতির কারণে ঘটেছে এই হত্যাকাণ্ড। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মুন্সিগঞ্জের মীর কাদিমে মেয়র আব্দুস সালামের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তার স্ত্রী কানন বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুপুরে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে গতকাল তার শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। নিহতের শরীরের 60% পুড়ে গিয়েছিল বলে জানান চিকিৎসকরা। এ ঘটনায় দগ্ধ এখনও 2 জনের অবস্থা শঙ্কাজনক, তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গেল 6 এপ্রিল রাতে রামগোপালপুর এলাকায় মেয়র আব্দুস সালামের বাড়িতে আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মেয়র ও তার স্ত্রী সহ 13 জন দগ্ধ হন। পরে আহত অবস্থায় তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করা হয়। লকডাউনের মধ্যেও নিত্যপণ্য কিনতে টিসিবি ট্রাকে ভিড় করছেন ভোক্তারা। বাজারের চেয়ে কম দামে তেল, চিনি, ডাল কিনতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন ক্রেতারা। রমজান উপলক্ষে বাড়ানো হয়েছে ট্রাকের সংখ্যাও। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুল বারী, চাকরি না থাকায় তেমন আয় নেই, তাই বাজারের চেয়ে কম দামে পণ্য কিনতে এসেছেন টিসিবি ট্রাকের সামনে। দীর্ঘ অপেক্ষার পর কিনতে পেরেছেন সয়াবিন তেল, চিনি সহ অন্যান্য পণ্য। একই জায়গায় অনেকক্ষণ দাঁড়ায় থাকলে পরে আমার একটু সমস্যা আছে। এই সমস্যার কারণে আমি বলছিলাম যে আমাদের একটু সাহায্য করেন, তাহলে হয়তো আমি মালটা নিয়ে আমি চলে গেলাম আর কি। করোনাকালে মানুষের আয় কমেছে, আবার বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম।
এমন পরিস্থিতিতে স্বল্প আয়ের মানুষের একমাত্র ভরসা এখন টিসিবির পণ্য। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় অনেকেই তোয়াক্কা করছেন না স্বাস্থ্যবিধির। দরকার হচ্ছে গ্যাপে দাঁড়ানো, মানে পরিস্থিতি যেভাবে করোনার ধরন বাড়ছে, লকডাউন বাড়ছে, এই জন্যই স্বাস্থ্যবিধি মানা একটু দরকার। ডিলাররা বলছেন পণ্যের ঘাটতি না থাকলেও বাড়তি মানুষের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। ট্রাকে সয়াবিন তেল বিক্রি হচ্ছে 100 টাকা লিটারে, চিনি, মসুর ডাল, ছোলা পাওয়া যাচ্ছে 55 টাকা কেজিতে, পেঁয়াজের কেজি 20 টাকা, আর খেজুর মিলছে 80 টাকায়। আজকে থেকে খেজুর দেওয়া শুরু করেছি। আমরা জনপ্রতি 1 কেজি করে খেজুর দিয়ে যাচ্ছি এবং এই খেজুরটা সমগ্র রোজার মাসব্যাপী আমরা দিয়ে যাব। অর্থাৎ আমাদের হাতে পণ্যের কোনো ঘাটতি নেই। খেজুর সহ অনেকগুলো আইটেম এবং সুলভ মূল্যে টিসিবি দিচ্ছে, অল্প দামে। সব ভোক্তা বেড়ে গেছে এই জন্য, আর এটা আস্তে আস্তে যখন সবার হাতে চলে যাবে এই কম দামি জিনিসগুলো, তখন আস্তে আস্তে ভিড়ও কমে যাবে। টিসিবির তথ্য মতে রাজধানী সহ সারা দেশে 500টি ট্রাকের মাধ্যমে চলছে এই বিক্রি কার্যক্রম। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মূল্য তালিকা অনুযায়ী বিক্রি নিশ্চিত করা ও প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনতে অনুৎসাহিত করতে রাজধানীর বাজারগুলোতে সচেতনতামূলক প্রচার অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। করোনা সংক্রমণ বাড়ার পাশাপাশি রোজা সামনে রেখে এই অভিযান চালানো হচ্ছে। রাজধানীর কারওয়ান বাজারে শনিবার সকালে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 70টি বাজারে অধিদপ্তরের 11টি দল পর্যায়ক্রমে অভিযান চালাচ্ছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দরে চাল বেচা হচ্ছে কিনা বা কেউ প্রয়োজনের অতিরিক্ত চাল কিনছে কিনা তা পর্যবেক্ষণ করতে গিয়ে ক্রেতা বিক্রেতাদের সচেতন হওয়ার আহ্বান জানান অভিযানের কর্মকর্তারা। প্যানিক বাইং সৃষ্টি করবেন না, যার যতটুকু পণ্য প্রয়োজন ততটুকু পণ্য ক্রয় করবেন। মূল্য তালিকা অনুযায়ী বিক্রি না করায় 3টি দোকানকে জরিমানা করা হয়। পাশাপাশি ক্রেতাদের সতর্ক করা হয় প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কিনতে। একটা লকডাউন আসবে, এটা ভেবে যেন অতিরিক্ত পণ্য না কিনেন, তখন একটা ঘাটতি দেখা যায়। এই ধরনের প্রবণতা থেকে জনগণ ভোক্তাদের প্রতি আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, তারা যেন প্যানিক বাইংয়ে তারা ঝুঁকে না পড়েন। একই সাথে ব্যবসায়ী মহলের প্রতি আমাদের অনুরোধ থাকলে এটি একটা ইবাদতের মতো। পবিত্র মাহে রমজান সামনে, আমরা সবাই মিলে যদি যুথবদ্ধভাবে চেষ্টা করি তাহলে মানুষ সবাই ভালো থাকবে। এরপর অভিযান চলে মোহাম্মদপুর কৃষি মার্কেটে। মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে বিক্রেতাকে জরিমানা করা হয়। এর পাশাপাশি কয়েকটি সুপার শপে অভিযান চালিয়ে মূল্য তালিকায় অসঙ্গতি পাওয়ায় মোহাম্মদপুরের প্রিন্স বাজারকে 50,000 টাকা জরিমানা করা হয়। সুপার শপে যেটা দেখলাম আমরা, যে এরা নিজেরা মোড়কজাত করেছে নিজেদের কোম্পানির নাম দিয়ে, এবং মোড়কজাত করে একই পণ্য পাশাপাশি, অর্থাৎ নিজেরা সবই ঠিক রাখছে, খালি মূল্যটা তারা ইচ্ছা মতো করে আলাদা স্টিকার দিয়ে রাখছে, অর্থাৎ যখন তাদের মন খুশি মতো তারা এটা দিতে পারে। তো এটা মোড়কজাত আইনের যে বিধিমালা অনুযায়ী যে আপনার যে মূল্য তালিকা যথেষ্ট স্পষ্টীকরণ করতে হবে, এবং যেহেতু তারা কোম্পানিতে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ দিচ্ছে, তাহলে সেখানেই তারা মূল্যটা দিয়ে দিক। অভিযানের সময় ক্রেতা বিক্রেতাকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার অনুরোধ করা হয়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহামারীর মাঝেই সফল আয়োজনের তৃপ্তি বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ পর্দা নেমেছে 9ম আসরের। করোনা সতর্কতায় সংক্ষিপ্ত করা হয় সমাপনী অনুষ্ঠান, লেজার শো এবং আতশবাজির পর নিভিয়ে দেয়া হয় মশাল। আসরে বড় প্রাপ্তি তারুণ্যের আত্মপ্রকাশ। 31টি ডিসিপ্লিনে আলো ছড়িয়েছেন অনেক নতুন মুখ। সাঁতারে সর্বাধিক 8টি স্বর্ণ জিতে গেমস সেরা সোনিয়া আক্তার। ভারোত্তোলন, সুইমিং, সাইক্লিং, অ্যাথলেটিক্স ছিল রেকর্ডময়। আসরে সেরা বাংলাদেশ আনসার, পরের অবস্থান সেনাবাহিনীর অ্যাথলিটরা। 1 এপ্রিল ভার্চুয়াল আসরে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা সংখ্যাকে জয় করে সফলভাবে আসর শেষ করায় তৃপ্তি আয়োজকদের। টানা হারের পর আবার সুযোগ ঘুরে দাঁড়ানোর। শ্রীলঙ্কা সফরের আগে আজ করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ক্রিকেটাররা। ক্যান্ডির কঠিন চ্যালেঞ্জ, দলগত পারফরমেন্সে জিতে নেওয়ার লক্ষ্য তাসকিন আহমেদের। বললেন লঙ্কা মিশনের জন্য পুরো প্রস্তুত দল। লাল সবুজের প্রতিনিধি হিসেবে তাদের চেয়ে উপযুক্ত আর কে হতে পারে? কোভিড-19 ভ্যাকসিনেশন ফ্রন্টলাইনার তামিম মুমিনুলরা এবার প্রক্রিয়া করলেন সম্পূর্ণ। শনিবার রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়ে সচেতনতার বার্তা দিলেন ক্রিকেটাররা। সেকেন্ড ডোজ দিলাম ভ্যাকসিনের, তো ধন্যবাদ প্রধানমন্ত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রীকে যে এরকম সুযোগ সুবিধা দেওয়ার জন্য।
তো আপনাদের যাদের সুযোগ আছে তারাও কাইন্ডলি যদি এই ভ্যাকসিন নেন এবং মাস্ক ব্যবহার করেন এবং নিজেরা যদি সচেতন না হই আমরা, তাহলে এই সিচুয়েশন দিনের পর দিন খারাপ হতেই থাকবে। শুধু ক্রিকেটাররা নন, ভ্যাকসিনেশন সম্পূর্ণ করেছেন ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফ। শুক্রবার সাউথ আফ্রিকা থেকে দেশে ফিরে ভ্যাকসিন নিয়েই দলের সাথে অনুশীলনে রাসেল ডোমিঙ্গো। লঙ্কা মিশনে ক্রিকেটারদের পাশাপাশি বড় পরীক্ষা টাইগার হেড কোচের। ক্যান্ডির ভিন্ন কন্ডিশনের চ্যালেঞ্জ, গতি ঝড়ে জিতে নেয়ার প্রত্যয় পেস অ্যাটাকের। আল্লাহ ভরসা, সবাই দোয়া করেন আল্লাহ যাতে আমাদের সুস্থ রাখে আর সেরাটা দেয়, তাহলে ভালো কিছু হবে। প্রিপারেশন ভালো, ওখানে যেও কিছুদিন পাবো, তো আশা করি ভালো কিছু হবে। প্রায় 4 বছর পর লঙ্কা থেকে অভিজাত ফরম্যাটে খেলার আমন্ত্রণ। পালেকেলে স্টেডিয়ামে এর আগে কখনোই টেস্ট খেলেনি বাংলাদেশ। বাজে সময় পেছনে ফেলতে চায় দলগত পারফরম্যান্স। তাসকিনের কণ্ঠে আশাবাদ, লঙ্কা মিশনের জন্য পুরো প্রস্তুত দল। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা লকডাউনে আবারও পিছিয়ে গেল পাকিস্তান যুব দলের বাংলাদেশ সফর। তবে সামনের মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ আয়োজনে আশাবাদী বিসিবি। আর করোনা পরিস্থিতির উন্নতি না হলে এনসিএল মাঠে করাবে না, জানিয়েছে বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। করোনা মহামারীর খবরে স্বস্তি নেই। ঢিলেঢালা লকডাউনের পর 14 এপ্রিল থেকে কঠোর হওয়ার প্রস্তুতি প্রশাসনের। বিপর্যস্ত জনজীবনের সাথে খেলার মাঠেও শূন্যতার সৃষ্টি হচ্ছে। পরিবর্তিত সূচিতে 17 এপ্রিল আসার কথা ছিল পাকিস্তান যুব দলের, তবে আপাতত সেটাও স্থগিতের সিদ্ধান্ত বিসিবির। তবে মে মাসের মাঝামাঝিতে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের আগে করোনা পরিস্থিতি উন্নতির আশা বিসিবির। এরপর জিম্বাবুয়ে সফরও নির্ধারিত সময়ে করতে চায় বোর্ড। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যখন খেলা পরিচালনার জন্য আমরা একটা ইন্টারন্যাশনাল টিমকে হোস্ট করার মতো অনুকূলে মনে করব, তখনই আমরা করব। আইসিসির যে এফটিপি, সেই এফটিপি অনুযায়ী শ্রীলঙ্কাও বাংলাদেশে আসার প্রোগ্রাম রয়েছে। আমরা আশা করছি আগামী মিড মেতে শ্রীলঙ্কা 3টা ওয়ানডে ম্যাচ খেলার জন্য বাংলাদেশে আসবে। লকডাউনে সরকারের নির্দেশনা মেনে কাজ চালিয়ে যাবে বিসিবি। ঘরোয়া ক্রিকেট ফেরাতে তাকিয়ে থাকতে হবে করোনা পরিস্থিতির দিকে। 2 রাউন্ড শেষে থমকে থাকা এনসিএল কবে মাঠে গড়াবে বলা কঠিন। 2টা রাউন্ড কমপ্লিট করেছিলাম, তারপর 3rd রাউন্ডের আগে আমরা একটা গ্যাপ নিয়েছি। যদি সবকিছু পরিস্থিতি পরিবেশ অনুকূলে হয় তাহলে আমরা আবার এনসিএলটা শুরু করব। এখন সরকার থেকে যে নির্দেশনাই আসুক আমরা সেভাবে কিন্তু আমাদের যদি সম্ভব হয় আমরা পরিচালনা করব, খেলা আয়োজন করব, যদি সম্ভব না হয় আমরা করব না। সামনের মাসের প্রথম সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে টি-20 ফরম্যাটের ঢাকা প্রিমিয়ার লিগ। হাতে কিছুটা সময় থাকায় আগে থেকে দুশ্চিন্তা করতে চাইছে না বিসিবি। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও এল ক্লাসিকোর রোমাঞ্চ। স্প্যানিশ ফুটবলের 2 পরাশক্তির লড়াইয়ে জয়ী হবে কারা, তাই দেখার অপেক্ষা। মৌসুমের প্রথম দেখায় বার্সার মাঠে গিয়ে তাদের হারিয়ে এসেছে রিয়াল মাদ্রিদ। এবার মাদ্রিদ থেকে জয় কি ছিনিয়ে আনতে পারবে মেসির বার্সেলোনা? ধ্রুপদী লড়াই সবসময় জমজমাট হলেও দ্বৈরথের সবশেষ রেকর্ডে এগিয়ে রাখছে রিয়ালকে। খেলা শুরু রাত 1টায়। মাদ্রিদ সফরের বিগত দিনের অভিজ্ঞতার সাথে এবারের ভিন্নতা রয়েছে। সান্তিয়াগো বার্নাবুর আভিজাত্য কিংবা ৮০,০০০ দর্শকের হুল্লোড় কোনোটাই এল ক্লাসিকোর সঙ্গী হচ্ছে না। এবারে প্রথম রিয়ালের ট্রেনিং গ্রাউন্ড আলফ্রেডো দি স্টেফানোতে হবে দ্য বিগেস্ট ম্যাচ। শুধু ভেন্যুতে নতুনত্ব নয়, নতুনত্ব চরিত্রেও। ঐতিহ্যের লড়াই টিকে আছে, কিন্তু বদলে গেছে চরিত্র। সেই রোনালদো মেসির দ্বৈরথ নেই, এসেছে নতুন তারকা। গতির ঝড়ে রিয়ালের ভিনিসিয়াস জিতবে নাকি বার্সার ডেম্বেলে? এই দুজনই নিজেদের দলের সবশেষ জয়ে ভূমিকা রেখেছে। বিশ্লেষকরা বলছেন গতি পার্থক্য গড়ে দিতে পারে, সেখানে সার্বিকভাবে রিয়ালই এগিয়ে বার্সার চেয়ে। আবার ম্যাচ জয়ের সাম্প্রতিক পরিসংখ্যানও রিয়ালের পক্ষে কথা বলছে। সবশেষ 3 এল ক্লাসিকোতে রিয়ালের 2 জয় আর বার্সা জয় 0। জিততে মুখিয়ে থাকা বার্সা চেয়ে থাকবে মেসির পারফরম্যান্সের দিকে। মেসি নির্ধারণ করতে পারে এল ক্লাসিকো আমরা জিতবো কিনা, তার সেরাটা চাই। নিজেদের খেলা ঠিকমতো খেলতে হবে এবং সুযোগ তৈরি করতে হবে। জিততে মুখিয়ে আছি, একই সাথে চাই এটাই মেসির শেষ এল ক্লাসিকো না হোক। সে বার্সায় খুশি মনে থাকবে, এমনটাই প্রত্যাশা। স্প্যানিশ লিগের জন্যও তা ভালো হবে। ইনজুরির সমস্যা প্রকট রিয়াল শিবিরে। সার্জিও রামোস এবং রাফায়েল ভারানে নেই।
কারভাহালের থাকা নিয়ে শঙ্কা আছে, পুরো ফিট না হওয়ায় হ্যাজার্ডকেও পাওয়া যাবে না। অন্যদিকে সেরা একাদশ নিয়েই নামবে বার্সা। চোট কাটিয়ে ফিরেছেন জেরার্ড পিকে ও সার্জিও রবার্তো। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কঠোর লকডাউনের কারণে পয়লা বৈশাখের দুদিন আগেই শেষ হচ্ছে এবারের ২১শে বইমেলা। এতে লেখক পাঠকের মনে ছিল বিষাদের সুর। শেষ মুহূর্তে বেচা কেনার সুযোগ না থাকায় বিপর্যস্ত প্রকাশকেরা। শেষ বেলায়ও মন খারাপের সুর বইমেলায়, তার উপর চতুর্থ সপ্তাহে এসেও প্রত্যাশা অনুযায়ী জমেনি মেলা। তবে শনিবার ছুটির দিন হওয়ায় কিছুটা বেশি ছিল লেখক পাঠকের সমাগম। লকডাউনেও মেলা চলমান থাকায় যে খুশি ছিল, দুদিন আগে শেষ হওয়া ঘোষণায় হয়েছে আশাভঙ্গ। আসলে শুরু থেকে মেলাটা আশাভঙ্গের মধ্য দিয়ে চলতেছে। তো সবাই এখন ছুটির মুখে আছে, কিন্তু বই মেলার জন্য কষ্টটা আমাদের রয়ে গেল। আমরা যারা সাধারণত আসি পাঠকরা, আমরা কিছু উৎসাহ হারিয়ে ফেললাম। 14 এপ্রিল পয়লা বৈশাখে শেষ মুহূর্তের বেচাকেনার যে সম্ভাবনা ছিল, তাও আর না থাকায় ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ দেখছে না প্রকাশনা প্রতিষ্ঠানগুলো। হালকা পাতলা কিছু বেচা বিক্রি হয়েছে, কিন্তু সেই তুলনায় আমাদের যে লস ওইটার পরিমাণই অনেক বেশি হয়েছে। এই দিক দিয়ে আমরা একটু আশাহত হয়েছি যে 2 দিনের বিক্রিটা আর কি আসলো না। পাঠকরা কিন্তু শেষের দিকে একটা টার্গেট নিয়ে থাকে যে আমি এই তারিখে যাব বা ওই তারিখে যাব। এই ক্ষেত্রে এই পাঠকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে বাংলা একাডেমি বলছে 14 এপ্রিল থেকে কঠোর লকডাউনের বিষয়টি বিবেচনায় রেখেই মেলার সময় 2 দিন কমিয়ে আনা হয়েছে। আমরা 2 দিন আগেই সরকারি নির্দেশে এই বইমেলাটি স্থগিত করার জন্য নির্দেশনা পেয়েছি। 12 তারিখ মেলাটি চলবে। 12 তারিখ রাতের ভেতরে যারা প্রকাশক আছেন তারা তাদের বইগুলো নিয়ে যাবে। 21 বইমেলার 24তম দিনে নতুন বই এসেছে 108টি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে 14 এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর লকডাউনের প্রস্তুতি নিচ্ছে সরকার। লকডাউনে ব্যাংক খোলা থাকলে শেয়ার বাজারের লেনদেন চলবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। শনিবার সংস্থার নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন। এক লিখিত বার্তায় তিনি বলেন, বিনিয়োগকারীদের স্বার্থে ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে শেয়ার বাজারে লেনদেন চলবে। এর আগে করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে 5 থেকে 11 এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের জন্য কড়াকড়ি ঘোষণা করেছিল সরকার। এরপর বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য লেনদেনের সময় নির্ধারণ করে দেয় সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। এর সঙ্গে সমন্বয় রেখে শেয়ার বাজারে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত 2 ঘন্টার লেনদেন হচ্ছে। বাগদা মাছে এবারও মড়ক লাগায় হতাশ সাতক্ষীরার চাষিরা। বছরের শুরুতেই মাছে মড়ক লাগায় লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা কৃষকদের। তবে ভাইরাস আক্রান্ত হয়ে মাছ মারা যাওয়ার অভিযোগ উঠলেও মৎস্য বিভাগের দাবি পানির পরিমাণ কমে যাওয়া সহ তাপদাহে মরে যাচ্ছে মাছ। গত মৌসুমের মাঝামাঝি সময়ে আমপানের তাণ্ডবে মাছের ক্ষতি হয় 176 কোটি টাকা। ক্ষতি পোষাতে তাই চাষিরা এবার খুবই আগ্রহ নিয়ে ছেড়েছিলেন বাগদার পোনা। তবে প্রথম দফায় রেণু ছাড়ার পরে মাছ একটু বড় হতে না হতেই মারা যাচ্ছে। সপ্তাহ 2 ধরে চলছে এই অবস্থা। তবে কি কারণে মাছ মরে যাচ্ছে তা নিশ্চিত করে জানা যায়নি। কেউ বলছেন পানি স্বল্পতায়, আবার কেউ ধারণা করছেন কক্সবাজার থেকে আসা পোনা ভাইরাস মুক্ত না হওয়ায় মাছ মারা যাচ্ছে। সমস্যাটা 1 নম্বর হলো কক্সবাজারের যে পোনা আসে আমাদের স্লাইনের সাথে অ্যাডজাস্ট হয় না। একটা ঘরে ভালো আছে আর একটা ঘরে মাছ মারা যাচ্ছে, কিন্তু এর প্রতিকার আজ পর্যন্ত আমরা কোনো কিছু তো পাইনি। 16 লক্ষ টাকা মতো লস, তো আমাদের খুব করুণ অবস্থা। ক্ষতি পুষিয়ে নিতে স্বল্প সুদের ঋণ চেয়েছেন চাষিরা। অন্য জেলার সাথে তুলনা নয়, সাতক্ষীরা জেলাকে ভিন্নভাবে দেখতে হবে। আমরা এখানে মৎস্য অর্থকারী ফসল এবং এটা বিদেশে যায়। অল্প পানির ঘের থেকে বাগদা চিংড়ি সরিয়ে ফেলার পরামর্শ দিচ্ছেন মৎস্য কর্মকর্তারা। এই অঞ্চলে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে পানির গভীরতা অনেক কম থাকে, যার জন্য টেম্পারেচার বেড়ে যায়। আবার টেম্পারেচার বাড়ার কারণে পিএইচ এবং স্যালাইনিটি এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, বিধায় পোনার মৃত্যু হারটা অনেক বেশি হয়ে যায়। সাতক্ষীরা জেলায় এবছর 66,000 হেক্টর জমিতে বাগদা চিংড়ির চাষ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ব্যাপক সহিংসতার মধ্য দিয়ে শেষ হল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের 4র্থ ধাপের ভোট। কোচবিহারের শীতলকুচিতে নিহত 5 জনের 1 জন বিজেপি, অন্য 4 জন তৃণমূল কর্মী। ঘটনায় পরস্পরকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
ভোট সুষ্ঠু করতে 16,000-এর বেশি পোলিং স্টেশনে মোতায়েন ছিলেন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের 80,000 সদস্য। তারপরও ঠেকানো যায়নি সহিংসতা। সকাল থেকেই উত্তেজনা ছিল তৃণমূল বিজেপির কর্মীদের মধ্যে। বেলাবারের সঙ্গে সঙ্গে রণাঙ্গনে পরিণত হয় কিছু এলাকা। কোচবিহারের শীতলকুচিতে ঘটে প্রাণহানি। এ ঘটনায় তৃণমূলকেই দায়ী করেছেন শিলিগুড়িতে প্রচারে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। कुचबिहार में जो हुआ है वो बहुत ही दुखद है। আজ কোচবিহারে যা হয়েছে তা নিঃসন্দেহে দুঃখজনক। যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। বিজেপি পক্ষে মানুষের সমর্থন দেখে দিদি আর তার গুন্ডারা ঘাবড়ে গেছে। পরাজয় নিশ্চিত জেনেই তারা এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে। दीदी और उनके गुंडों में बौखलाहट हो रही है। পাল্টা জবাবে কোচবিহারের সহিংসতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত আছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ ঘটনায় অমিত শাহের পদত্যাগও দাবি করেন তিনি। আমার 5টা ভাইকে মেরে দিয়ে বলছে গ্রামবাসীরা নাকি বন্দুক কাটতে এসেছিল। মানুষ খুনে রক্ত দিয়ে বড় কথা বলে। আমি বলে গেলাম অমিত শাহ, ইউ রিজাইন, ইউ রিজাইন, ইউ রিজাইন। কোচবিহারের প্রাণহানিতে তৃণমূল বিজেপি পাল্টাপাল্টি অভিযোগ করলেও আত্মরক্ষা করতেই শীতলকুচিতে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স গুলি চালাতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঝালকাঠিতে ক্ষেতের ধান খাওয়ায় 33টি বাবুই পাখির বাচ্চাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় আজ বন বিভাগে লিখিতভাবে অভিযোগ করেছেন স্থানীয় এক পাখি প্রেমী। গতকাল দুপুরে নলছিটি উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জালাল শিকদার নামে স্থানীয় এক ব্যক্তির ক্ষেতের ধান খায় বাবুই পাখি। এতে ক্ষুব্ধ হয়ে তাল গাছের মাথায় থাকা বাবুই পাখির বাসাটি পুড়িয়ে দেন তিনি। এ সময় মারা যায় 33টি বাবুই পাখির ছানা। এমন ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। একদিনের ব্যবধানে আরও একটি মৃত তিমি ভেসে এসেছে কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে। সকালে স্থানীয়রা মৃত তিমিটি দেখে প্রশাসনকে খবর দেয়। ভেসে আসা তিমির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবেশবিদরা বলছেন, সাগরে জাহাজের ধাক্কায় তিমির মৃত্যুর কারণ হতে পারে। সৈকতে মৃত তিমি ভেসে আসার একদিনের মাথায় আবারও ভেসে আসলো আরেকটি তিমি। খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হন উৎসুক জনতা। তিমিটির শরীর পচে দুর্গন্ধ ছড়াচ্ছে সৈকত এলাকায়। আজকে রেঞ্জার দিয়ে যাওয়ার সময় আরেকটা দেখেছি সমুদ্রের পাশে। আমরা তৎক্ষণাৎ প্রশাসনকে খবর দিয়েছি। গতকালকের চেয়ে আজকের তো আরো বেশি একটু ভয়াবহ অবস্থা, অনেক বেশি পৌঁছে গেছে। গতকালকে আমরা একটা ভেসে আসতে দেখেছি। এটা কেন হচ্ছে আমি জানি না। এটা পরিবেশের কি বিপর্যয়ের কারণে হচ্ছে এটা বুঝতে পারছি। পরিবেশবিদরা বলছেন, সমুদ্রে জাহাজের আঘাতেই এসব তিমির আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে। মারা পড়ছে তারা। গেল 2 বছরে মারা পড়েছে আরো 4টি তিমি। ওখানে যাতে শিপ চলাচল না করে, ছোট্ট একটা জায়গা, ওটা তো চিকন জায়গা, আপনি জানেনই, একটা ক্যানিয়ন। কিন্তু ওই জায়গাটাতে যদি শিপ চলাচল আমরা বন্ধ করি বা রেস্ট্রিক্টেড করে দেই কোনো একটা জোনে, তাহলে কিন্তু বেটার হয়। স্থানীয় বন কর্মকর্তারা জানিয়েছেন, তিমির ময়না তদন্ত শেষে সমুদ্র পাড়েই তাকে বালি চাপা দেওয়া হবে। আর 3 মাস পর এর হাড় সংরক্ষণের কথা জানিয়েছেন তারা। ওশানোগ্রাফি সেন্টার ওনারা আগ্রহ প্রকাশ করেছেন ওনাদের ল্যাবরেটরিতে একটা সংরক্ষণ করার জন্য, ভবিষ্যতে রিসার্চের জন্য, প্লাস স্টুডেন্টদের বিভিন্ন স্টাডি ট্যুর, ছাত্রদের পড়ালেখার কাজে লাগবে, গবেষণার কাজে লাগবে। মৃত তিমিটির লম্বায় 43 ফুট এবং প্রস্থ 14 ফুট। এছাড়া শুক্রবার ভেসে আসা তিমিটি 46 ফুট লম্বা ছিল বলে জানিয়েছেন বন বিভাগ। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। এ ছিল বিরোধীহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে।